অবসাদ, চারিদিকে কেমন গুমট ভাব, ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেছে আশেপাশে। দূরের কোনো স্থান থেকে নিশাচর পাখিটা ডেকে উঠেছে বারবার। এমতো অবস্থায় একটু ভয় পাচ্ছে না পরি। অন্ধকারে যেন পরীর সাহস আরও বাড়িয়ে দেয় হেরিকেনের আলোয়। চারিদিকে কিঞ্চিত আলোকিত করছে কাঠের ছোট জল চৌকের উপর। সায়েরের খাবার রেখেছে পরি, কিন্তু সায়ের নেই। সে হয়তো কলপারে গেছে ভেবে পরি দাঁড়িয়ে আছে। জুমানকে দিয়ে সে কথা জানতে চেয়েছিল, তা সে এখন নিজেই জিজ্ঞাসা করবে বলে মন স্থির করলো পরি। তাই সে সায়েরের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সায়ের এসে খেতে বসে পড়ল। সারাদিন না খাওয়ায় সে তার উপর আখিরের বলা কটু কথাগুলো সহ্য হয়নি ওর। মাথা গরম আছে, কারণে অকারণে আখির ওকে কথা শোনায়। কারণটা সায়ের বেশ বুঝতে পারে। জমিদার আফতাব সায়েরকে বেশি বিশ্বাস করে, সায়েরের পরামর্শগুলো একটু বেশি গুরুত্ব দেন তিনি, যা আখির একটু পছন্দ করে না। তাই সবসময় সে ওত পেতে থাকে কিভাবে সায়েরকে আফতাবের সামনে খারাপ বানানো যায়। আর সে সুযোগ আজকে সে পেয়ে গেছে। পালককে উদ্দেশ্য করে অনেক কিছু সায়েরকে বলছে, আর সায়ের চুপ করে শুনে গেছে। তাই সে রাগ ঝেড়েছে কুসুম রূপী পরীর উপর। কিন্তু সায়ের এখনও টের পায়নি যে ওর সামনে পরী দাঁড়িয়েছে। পরীও নিজের উপস্থিতি জানান দেয়নি, কিন্তু খাওয়ারের মধ্যে সায়েরের চোখ পড়ল একজোড়া কোমল পায়ের দিকে। ফর্সা পাজোড়া ভারী নুপুর চকচক করছে হেরিকেনের আলোতে। যদিও তার সামনে রমণীর মুখটা ঢাকা, তবু সায়েরের মস্তিষ্ক ভয়ের আশঙ্কা পেল। সে বুঝে গেল এটা রমণী কুসুম নয়। খাওয়া ফেলে ছিটকে দূরে সরে এলো সায়ের। আচমকা পায়ে সায়েরকে দাঁড়াতে দেখে পরি কিছুটা কেঁপে উঠল। সেও দুপা পিছিয়ে যায়। সায়ের থতমত গলা বলল, আপনি কেন এসেছেন? আপনি কি জানেন না যে আপনার উপস্থিতি প্রতিটা পুরুষের জন্য বিপজ্জনক? চলে যান এখান থেকে, অন্দরে ফিরে যান, নহিলে আমার বিপদ। এক মুহূর্তে পরি থমকে গেল। সব পুরুষের জন্য বিপজ্জনক কথাটা তীরের মতো বিঁধল পরির। সেখান থেকে বের হতে অদৃশ্য মন তাজা রক্তশ্বাস। সে কম্পিত কণ্ঠে বলে উঠল, আমি তো পালক আপা। বাকিটুকু বলতে না পেরে পরি তার আগে সায়ের ওকে আটকে দিয়ে বলে, আমি কিছু শুনতে চাই না। আপনি যান সামনে, ইচ্ছা যান, কিন্তু আমার সামনে আসবেন না। এখন অন্তরে ফিরে যান। পরি আর দাঁড়ালো না, দৌড়ে চলে আসে। আসার সময় পায়ে ব্যথায় পায়ের সিঁড়ির সাথে ধাক্কা লেগে। সেটা কোনো ব্যথা নয় পরির, মনে হচ্ছে ক্ষরণ হচ্ছে। তাতে আরও বেশি কষ্ট হচ্ছে পরির। নিজের কক্ষে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল সে। ঘরের এক কোণায় গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে বলতে লাগলো, আপা, আমি কি সত্যি সব পুরুষকে বিপদে ফেলাই? তুমি তাই বিশ্বাস করো? কই, আমি ওই দিন না থাকলে তো আব্বা আর সবাই মিল্লা কানাই কাকারে হাতটা কাইটে ফেলাইতো। আমি তো বাঁচাইছি যারে, তারপর ওই লোকটা কেন এই কথা কইল? আমি কি সবার শুনি নাকি? আমি কি কারো প্রিয়জন হমু না কোনো দিন? আপা, তুমি তো রাখালরে পাইছো, আমি কি অমন কাউরে পামু না? নিজের মন মতো বকবক করতে করতে পরি মেঝেতে ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙে তখন উঠে বসে সে। বেলা কতটুকু হলেও তা বোঝার জন্য পরি বাইরে এলো। দোতলায় দাঁড়িয়ে পরি দেখতে লাগলো মালা হেরকেন হাতে কলপারের দিকে যাচ্ছে। পরি অবাক হয়ে গেল। এ সময় ওর ঘুম ভেঙছে। কিছুটা দাঁড়িয়ে থেকে পরি নিজেও গেল উজু করতে। ফজরের নামাজ পড়ে পরি আর ঘুমালো না। অন্দরের উঠান জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। কুসুম ভোরে ঘুম থেকে উঠে আজও তার ব্যতিক্রম হলো না। সে চোখ কসলাতে কসলাতে উঠে পরীকে দেখে চমকে গেল। পরীর দিকে তাকিয়ে বলল, পরিয়াপা, আপনি এখন সকাল সকাল উঠেছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। বকর বকর না কইরা সামনে থেকে সর। তুই আজ আমার সামনে আসবি না, আর যদি আসস তাহলে এই পানিতে তোরে চুবামু। রাতের রাগটা পরি কুসুমের উপর ছাড়ল। কুসুম বেচারি কিছুই বুঝলো না। এই সকালে সে তো কিছু করেনি, তাহলে এভাবেই বলল কেন পরি? এই সকালে কারো চুবাবি পরি? নারী কণ্ঠ পেয়ে ঘাড় ঘুরালো পরি। চোখের সামনে রূপালীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। জাপটে ধরল বোনকে কাছে পেয়ে খুশিতে। রূপালীও আগলে নিল আদরের ছোট বোনকে। কিছুক্ষণ দু বোনে আলিঙ্গন করে শান্ত হলো পরি। পরি হাঁক ছাড়ল, আম্মা, ও আম্মা যান, আপনি কই, দেখেন ক্যাডা আইছে। নিজের ঘর থেকে বেরিয়ে এলো মালা। রূপালীর দিকে দেখে সেও চমকে গেল। রূপালী মালাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আম্মা? শরীর ভালো আছে তো? ভালো। তা জামাই কই? বৈঠক ঘরে। আম্মা, সাথে নাওশাদও এসেছে, আপনি ওদের নাস্তা দেন, আমি যাই। পরি, আয় আমার সাথে। রূপালী খুশি মনে পরীকে পেছন পেছন দোতলায় নিয়ে ঘরে গেল। তালাবদ্ধ ছিল রূপালীর ঘর। পরি গিয়ে চাবি দিয়ে আসে। নিজ হাতে সব পরিষ্কার করে রূপালী ততক্ষণে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। রূপালী এসে পালঙ্কের উপর বসতে পরি খেয়াল করলো রূপালীর পেটটা একটু উঁচু। পরি গিয়ে রূপালীর পাশে গিয়ে ওর পাশে বসে ওর পেটের উপর হাত রাখলো। চোখের ইশারা করলো বোনকে। ওর বোনও মাথা নেড়ে সায় দিল। পরি আনন্দে আত্মহারা হয়ে বলল, আপা, তুমি আহার সাথে সাথে এত খুশির খবর আনবা ভাবি নেই। তোমারে আমি আর যাইতে দিমু না, আমার কাছে রাইখা দিমু। পরি খুশি হলো খুব, কারণ বিয়ের 2 বছর ধরে যখন রূপালীর বাচ্চা হচ্ছে না, সবাই কথা শোনাতো রূপালী। বারবার জিজ্ঞাসা করতো খুশির খবর কবে পাবো। এতে কষ্টের সীমা ছিল না রূপালীর। বোনের কষ্ট
পরীকে পোড়াতো খুব, কিন্তু এখন পরীর খুব ভালো লাগছে। রূপালী অবিশ্বাস্য চোখে তাকায় পরীর দিকে, কিছু আঁচ করছে হয়তো। পরীও তাকিয়ে আছে প্রিয় বোনের দিকে। রূপালী পরীর কাছে হাত রেখে বলে, এভাবে কথা বলছিস কেন তুই? কেমনে কথা কই? মানে আগে তো এই ভাষা কথা বলতি না, এখন হঠাৎ করে কি হলো তোর? তুই না মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস, তাহলে এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? পরে সহজ স্বীকারোক্তি দিয়ে বলল, কিছু হয় নাই আপা, তুই খালি চিন্তা করতেছো। রূপালী কপর রাগ দেখে বলল, আবার ওভাবে কথা বলিস? পরি, তুই বুঝতে পারছিস না কেন আমরা বড় ঘরের মেয়ে? আমাদের শৌখিন হতে হবে, কাজকর্ম, ভাষা, চলাফেরা সবার থেকে আলাদা হতে হবে। সামান্য হেসে পড়ি বলে, বড় ঘরে বিয়া হয়েছে তোমার, এই কথা কি শ্বশুরবাড়ির মানুষ শিখাইছে তোমারে? একটা কথা মনে রেখো আপা, কবর কিন্তু ধনী গরিব আর ভাষা দেখে না। আর আমি আগের থেকে বদলাই গেছি। বদলালে হবে না পরি, তুই আগের মতো হ। তীক্ষ্ণ চাহিনিতে রূপালীর দিকে তাকালো পরি, অদ্ভুত হাসি ফুটে বলল, ফিসফিস করে বলল, তুমি কি চাও আগের পরীকে? রূপালী থমকে গেল পরীর চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, শুধু ভাষা ঠিক কর, তাতেই হবে। তোর মনে নেই বড় আপার কথা? বড় আপা বলেছিল সবসময় এই পরিবারের সম্মান রক্ষা করতে, আর গ্রাম্য ভাষা সেও পছন্দ করতো না। আমাকে তোকে সবসময় তো শুদ্ধ ভাষায় কথা বলতে বলতো। পরীর দুর্বল জায়গায় হাত দিয়ে ফেলেছে রূপালী। রূপালী খুব ভালো করে জানে যে পরী একমাত্র সোনালির কথাই মান্য করে, তাই সে পরীকে আটকে দিয়েছে। আসল কথা এখনও পরীকে জানায়নি রূপালী। পরীর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে নাওশাদের জন্য। নাওশাদ রূপালীর মামা শ্বশুরের ছেলে। ফুফাতো ভাইয়ের বিয়েতে নাওশাদ এসেছিল, কিন্তু 13 বছরের পরই তখন মায়ের আদেশে ঘরবন্দি। রূপালীর শ্বশুরবাড়ি থেকে যেসব মেয়েরা এসেছিল তারা পরীর প্রশংসা করছিল। সে কথা নাওশাদের কানে পৌঁছায়, কিন্তু শত চেষ্টা করে পরীর মুখ দেখা তার সাধ্য হয়নি। মাঝে মাঝে এ বাড়িতে রূপালীর সাথে জমিদার বাড়িতে আসতো, নাহান বাহানায় পরীকে দেখার চেষ্টা করতো, কিন্তু বারবারের মতো সে ব্যর্থ। তাই এবার সে সরাসরি রূপালীর স্বামী কবিরের কাছে বিয়ের প্রস্তাব দেন নাওশাদ। পরীকে না দেখলেও সে রূপালীকে দেখেছে, নিশ্চয় পরী রূপালীর মতো সুন্দরী। আর তাছাড়া নাওশাদকে না করার কোনো কারণ নেই। উচ্চবিত্ত ঘরের উচ্চশিক্ষিত ছেলে, শহরে ব্যবসা, আগে সে চাকরি করত, তাতে বেতন খুব কম বিধায় বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। নাওশাদের পারিবারিক অবস্থা বেশ ভালো, কবিরদের মতোই বাড়ি, আটচালা, বড় বড় টিনের ঘর, গোয়ালে গরু আছে, পাকা করা কলপার, কাজের মেয়ে আছে, জমি জমার অভাব নেই। পরীর সুখ হবে সেখানে, তাই স্বামীর কথাও ফেলতে পারেনি। তাছাড়া নাওশাদ খুব ভালো ছেলে, তার রূপালী ওর সাথে মিশেই বুঝেছে, তাই রূপালীরও অমত নেই। এই বিষয়ে মালার সাথে কথা বলবে রূপালী, কবিরের কথা বলবে আফতাবের সাথে। পরী চুপ করে আছে দেখে রূপালী হালকা ধাক্কা দিল পরীকে। কিরে, চুপ করে আছিস কেন, কথা বল। নড়ে উঠল পরী। একে তো পালকের জন্য খারাপ লাগছে, তার উপর সায়ের রাতে অপমান করেছে, আর রূপালী এখন ওর মাথা খারাপ করে দিচ্ছে। হালকা কেসে পরী বলল, ঠিক আছে, আমি এখন থেকে তোমার কথা শুনবো, ভালোভাবে কথা বলবো। কথাটা বলে পরী একদণ্ড বসলো না, দুটো পা ফেলে কক্ষের বাইরে চলে এলো। রূপালী ডাকলো অনেকবার, পরী শুনল না, কিন্তু বাইরে গিয়ে পরীর রাগটা আরও বেড়ে গেল। জুমান দাঁত বের করে হাসতে হাসতে বলল, আপা, সায়ের ভাইয়া কাছ থেকে ডাক্তার। পরবর্তী বাক্যটা মুখ থেকে বের করতে পারল না জুমান। পরী কষিয়ে চড় মেরে দিল জুমানের গালে হাত দিয়ে ড্যাবলার মতো ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইল। পরী ভারী গলায় বলে, তোর কাছে শুনতে চেয়েছি আমি, এরপর কোনো ফালতু লোকের কথা আমাকে বলতে আসবি না। কথাটা বলে পরী চলেই যায়। জুমান থাপ্পড়ের শোকে উপর আছে। কালকেই তো পরী জুমানকে বললো খবর আনতে, আর এখন কি হলো? এক রাতে এত পরিবর্তন, ভাষারও পরিবর্তন হয়েছে। জুমান ভাবলো হয়তো কোনো দুষ্টু জিন ভর করেছে। ভয় পেয়ে এসে দৌড়ে গেল রূপালীর কাছে। পরী অন্দরে উঠোতে আসতে দেখলো রূপালী কুসুম বৈঠক ঘরে থেকে অন্দরে ঢুকছে। পরী কুসুমকে দেখে রাগ হলো, তেড়ে এসে কুসুমের দিকে, তবে মালাকে আসতে দেখে পদচারণ থামিয়ে দিল। পরীকে উপেক্ষা করে কুসুম মালাকে উদ্দেশ্য করে বলল, বড় মা, শুনছেন কি? সুখান পাগল রে গফুর চাচা পানিতে চুবাই দিছে ইচ্ছে মতো। বলে কুসুম খিলখিল করে হাসতে লাগলো। পরী ধমক দিয়ে বলে, এতে হাসার কি আছে? একটা পাগলকে চুবালে আর তুই হাসছিস? তোকে চুবানি দিলে বুঝবি কেমন লাগে। কুসুমের হাসি মিলিয়ে গেল। সকালেই পরী এই কথাটা বলছে, চুয়ানোটা তো কী করবো কনাপা, গফুর চাচারে মাইয়া আমিনা আছে না, ওরে তো সুখান পাগল পানিতে টাইনা নিয়া মারতে বলছিল, হের লইগে তো চাচা ওরে চুবাইছে। মালা শুধু একটা বাক্য বহল করো, কুসুম কথা না কইয়া রান্নাঘরে আয়। কুসুম পরীর দিকে তাকালো, পরীর রাগে চোখে তাকিয়ে আছে। কুসুম দৌড়ে চলে গেল। অতঃপর পরী নিজের ঘরে চলে গেল। দুপুরে গোসল ছেড়ে সবেমাত্র বের হয়েছে পরী, এর মধ্যে চেঁচামেচি শুনতে নিচে আসে। কুসুম জোরে জোরে ডাকছে মালাকে। পরী দোতলায় দাঁড়িয়ে থেকে বলল, আম্মা নামাজ পড়ে এত চিল্লাস কেন? আপা, শহরের ডাক্তারবাবু আছে না, ওই যে নাইম ডাক্তার, হে আইছে, তার কী সব দরকারি জিনিস রাইখা গেছে, এখন চইলা যাইতে
চাই কী করুম? নাইমের কথা শুনে চমকালো পড়ি, তবে কুসুমের সামনে তা প্রকাশ করলো না। এখন চলে যাবে কেন? তুই বল, দুপুরে খেয়ে যেতে। না বললে শুনবি না, আমার কথা বলবি। কুসুম মাথা নেড়ে চলে যায়। মাথা মুছে পড়ি জোহরের নামাজ আদায় করে তারপর চুপচাপ নিজের ঘরে বসে। নওশাদ আর কবির বৈঠক ঘরের একটা কক্ষে থাকতে দেওয়া হয়েছে। এবারে জামাইও অন্দরে ঢোকা নিষেধ। তাছাড়া বিশাল আকার বৈঠক ঘরে অনেকগুলো ঘর আছে, এত মেহমান আসুক অসুবিধা হয় না। নিজের কক্ষের বারান্দায় চৌকি পেতে বসে আছে নওশাদ। কবির ঘুমাচ্ছে। ওদের বাড়ি দূরে বিধায় ভোর হতে রওনা হয়েছে ওরা, তাই সকালে এসে পৌঁছাচ্ছে। নাইমকে দেখে নওশাদ চিনল না। পরে দুজন কথাবার্তা বলে পরিচয় হয়ে নিয়েছে। কথা বলার সময় কুসুম এসে ওদের খেতে ডাকলো। হাত মুখ ধুয়ে সবাই খেতে আসলো। আফতাব, আখির এবং সাহের বসেছে। মালা, কুসুম আর জেসমিন খাবার বেড়ে দিচ্ছে। খাওয়ার মাঝে কবির প্রথম কথা তুলল পরীর বিষয়ে। আফতাবকে উদ্দেশ্য করে বলল, আব্বা, আমার একটা কথা আছে। কি কথা? নওশাদ খুব ভালো ছেলে, শহরে ব্যবসা করে। আমি একখান প্রস্তাব নিয়ে আইছি, যদি পরীর সাথে ওর বিয়ে দেন তো পরী ভালো থাকবে। উক্তিটি শেষ না হতে বিষম খেল নাইম। জোরে জোরে কাশতে লাগলো সে। সায়ের ওর পাশে বসে, তাই দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। কর্মজীবী নওশাদ পরিশ্রম নিয়ে গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য। সেখানে রানীর মতো রাখবে পরীকে। রাজকন্যা তো রানী হিসেবে মানায়, তাই পরীর স্থান কোনোদিন উঁচু পরিবারে হওয়ার কথা। নওশাদ সেই উঁচু পরিবারের ছেড়ে। এসব অনেক আগেই বলেছে কবির। হাতে পানির গ্লাস নিয়ে নাইম তা নীরবে শুনে যাচ্ছে। নিজের প্রিয় বন্ধুর অনন্ত শয্যাতে মনক্ষুণ্ণ তার। এখন আবার পরীর বিয়ে। এসব মেনে নিতে খারাপ লাগছে নাইমের। ও চলে যেতেই নিচ্ছিল, কিন্তু কুসুম পরীর কথা বলাতে রয়ে গেল। কেন জানি না পরীর কথাটা ফেলতে মন চাইল না নাইমের। কিন্তু এখন ভাতের সাথে এসব কথা যে তার হজম করতে হবে তা ভাবেনি। এদিকে সায়েরের কোনো হেলদো নেই, গুগ্রাসে গিলছে সে। জমিদারের পারিবারিক সিদ্ধান্তে সায়ের কখনো কথা বলেনি, আজও চুপ করে আছে। কবিরের কথা শেষ না হতে আখির বলে উঠল, দেখো, এখন এসব নিয়ে আমাদের ভাবার সময় নেই। বন্যায় সব তলিয়ে এসে, তার উপর আমাদের বাড়িতে আসা একজন ডাক্তার মারা গেছে। এই জন্য আমাদের কারো মন ভালো নেই। আর নওশাদ তো আমাদের ছেলে, ধীরে সুস্থে সব করলেই ভালো হয়। আফতাব তাতে সায় দিয়ে বলে, আর তাছাড়া বন্যায় আমার কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা আগে সব ঠিকঠাক করি, তারপর না হয় আগানো যাবে। আপনাদের যত সময় লাগে লাগুক, সমস্যা নেই, কিন্তু কথা দিন পরীকে আপনারা নওশাদের হাতে তুলে দিবেন। কবিরের কথায় আখির নিজেই কথা দিল যে পরীর বিয়ে নওশাদের সাথে দিবে। নাইম আর বসে থাকতে পারল না। খাবার তার গলা দিয়ে নামবে না। সে উঠে চলে গেল কলপাড়ের দিকে। হাত ধুয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে ভাবতে লাগলো, সত্যিই তো পরীর স্থান কোনো উঁচু পরিবারের হওয়া উচিত। কোনো অংশে কম না পরী। বড় ঘরের মেয়ে সে, আছে জ্যোৎস্নার মতো কোমল রূপ। নওশাদের মতো বড়লোক ছেলেকে পরীর পাশে মানায়। নাইম কলপথ থেকে বের হয়ে নৌকাঘাটে গেল। সেখানে গিয়ে দেখা হলো রূপালীর সাথে। হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়িয়েছে। নাইমকে দেখে রূপালী বলে উঠল, আপনি নিশ্চয় নাইম? নাইম অবাক হয়ে দেখছিল রূপালীকে। অসম্ভব সুন্দরী মেয়েটা, দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। নাইম মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আছে। রূপালীর প্রশ্নের জবাবে নাইম বলে উঠল, জি। আপনাদের কথাই শুনছিলাম পরীর কাছে। আপনাদের সাথে আসা একজন ডাক্তার মারা গেছে শুনে খারাপ লেগেছে, তবে সবার কথাই পরী আমাকে বলেছে। মুচকি হাসলো রূপালী। নাইম এখনও অদ্ভুত চোখে দেখছে রূপালীকে, তবে পরী ওর কথা বলেছে শুনে ভালো লাগলো নাইমের। ও, আমি তো পরিচয় দেইনি। আমি রূপালী, পরীর মেজ বোন। আজকে সকালে এসেছি। এখন নাইম চিন্তামুক্ত হলো। পরীর বোন রূপালীর জন্য এত সুন্দর? পরী নিশ্চয়ই রূপালীর মতো সুন্দর। নাইম বলল, ও, আমি আপনাকে তো দেখিনি, তাই চিনতে পারিনি। কিন্তু আপনি অন্দর থেকে বাইরে এসেছেন কেন? বুঝলাম না কথা। আমি যতদূর জানি অন্দর থেকে মেয়েরা খুব কম বের হয়, আর আপনার বোন পরী তো বের হয় না। আপনি বের হয়েছেন তাই বললাম আর কি। আপনি তো ঘরের সব খবর জেনে গেছেন দেখছি। অন্দর থেকে মহিলাদের বের হওয়া সম্পূর্ণ নিষেধ। জমিদার বাড়ির আশেপাশে যেতে পারবে, কিন্তু পরীর কথা আলাদা। ওর তো কোনো পুরুষের মুখ দেখাও বারণ। এটা আম্মা কথা, আব্বা এসবে নেই। মাথা নেড়ে নাইম বলে, ও, আপনি নাকি আজই চলে যাবেন? থেকে গেলে ভালো হতো। না, আসলে পালকের বাবা মা অনেক দুর্বল হয়ে গেছে, মেয়েকে হারিয়ে পাগল প্রায়। আমরা সেখানেই যাচ্ছি, এখন সেখানেই যেতে হবে। যদি কখনো সময় হয় তো এসে দেখা করে যাবেন। মালা জেসমিনকে বলে নাইম আর অপেক্ষা করল না, নিজ গন্তব্যে উদ্দেশ্য দিল। বিকালের দিকে রূপালী পরীকে ডেকে এনে মাথায় তেল দিচ্ছে। পরী চুপ করে উদাসীন হয়ে বসে আছে। কেন জানি না মনটা ভালো নেই তার। কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। সে এক মনে তাকিয়ে আছে বৈঠক ঘরের দরজার দিকে। ইচ্ছে করছে এক ছুটে বের হয়ে যেতে, কিন্তু পা দুটো আটকে গেছে। এরকম বন্দি জীবন ওর ভালো লাগে না। মুক্ত পাখিদের মতো উঠতে চায় পড়ি, তা বোধহয় কখনো সম্ভব না। তোর কি মন খারাপ? কী হয়েছে জানি না, বোধহয় মনের অসুখ করছে। এই অসুখ ভালো না, ডাক্তার দেখাইতে হবো। কুসুম আস্তে আস্তে বলে উঠল, খুব সুন্দর ডাক্তার আপা গো, আমি দেখেছি পরী আপার লগে মানাইবে অনেক। পরী বুঝলো না কুসুমের কথা, তাই সে বলল, কী বলো যেসব?
আল্লাহ আপনি জানেন না, মেজো আপার দেওরের লইগে আপনার বিয়ে ঠিক। আহা কি সুন্দর পোলা, আপনার লইগে অনেক মানাবে। পরি চট করে দাঁড়িয়ে গেল। রূপালীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতে সে বলল, আরে নাওশাদ, ছেলেটা খুব ভালো তো। তোর দুলাভাই। পরি হুঙ্কার থেমে গেল। রূপালী, দুলাভাইকে বলো আর না আগাতে, না হলে আমাকেই তো চেনো। বয়স দেখে আমি কারোর সাথে কথা না বলি বা গায়ে হাত তুলি সেটা ভালো করেই জানো। পরে তো সাহস তো কম নয় নিজের দুলাভাইকে নিয়ে এসব বলে কেউ। ধমকে উঠল রূপালী। বাহ, স্বামীর জন্য ভালোবাসা এত দরদ। তাহলে ওই স্বামী কেন তোমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছিল? ভালোবাসা কি নেই তার? পিছনের কথা বাদ দে, তুই কি তোর দুলাভাইকে মানতে পারছিস না? তুমি মানতে পেরেছো সিরাজ ভাইকে ছেড়ে? পরি চুপ কর। রূপালীর মুখ চেপে ধরল পরি। আশেপাশে ভয়ার্ত নজরে বুলিয়ে দেখে নিল কেউ আছে কিনা। না, কেউ নেই। পরি নিজের মুখ থেকে বোনের হাত সরিয়ে দিল। একই রক্ত, গন্ধ একই হয়। তোমার দেওরও তাই। আমাকে রাগাবে না। যে রক্তকে ঘৃণা করি সেই রক্ত নিজের করে নিতে পারবো না। পরি দোতলায় দৌড়ে গেল। রূপালী বারবার পরীকে ডাকতে লাগলো, বলতে লাগলো নাওশাদ এরকম নয়, সে খুব ভালো। কিন্তু পরি সে কথা কানেতে নিল না। কুসুম ঠায় দাঁড়িয়ে রইল। পরির কথাগুলো ওকে শোকে পাঠিয়ে দিচ্ছে। পরি আস্তে আস্তে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো। সাথে সাথে ওর কপালদায় ভিজে গেল বিন্দু বিন্দু অশ্রুকণায়। সিরাজকে ভালোবেসেছিল রূপালী, পাগলের মতো ভালোবেসেছিল, কিন্তু তার সাথে মিলন হলো না রূপালীর। সদ্য ফোটা ফুলে অকালে ঝরে গেছে, কিন্তু রেখে গেছে তার সুবাস, যা কখনোই ভুলতে পারবে না রূপালী। ও পারে না তার ভেতরের ক্ষতটা কাউকে দেখাতে, কিন্তু পরি তার ঠিক দেখতে পায়। তবে কখনোই বলেনি, আজ রাগের মাথায় বলে দিয়েছে। এতে অনেক আঘাত পেয়েছে রূপালীর মন। পালঙ্কের উপর বসে কাঁদছে সে, আর ফেলে আসা স্মৃতিচারণ করছে। আফতাবের কর্মচারী ছিল সিরাজ। সেই সুবাদে জমিদার বাড়িতে আসা যাওয়া চলতো সিরাজের। রূপালীর সাথে প্রতিদিন দেখা হতো, কথা হতো, আবার রূপালীকে এটা ওটা এগিয়ে দিত। এভাবে কখন যে ওদের মন দেওয়া নেওয়া হয়েছিল ওরা তার দুজনেই টের পায়নি। কিন্তু এই প্রকৃতির নিয়ম না নিল না ওদের ভালোবাসা, ঝড় তুলল, আলাদা করে দিল দুজনকে। রূপালী বিয়ের পর থেকে দেখেনি সিরাজকে। এক বুক কষ্ট নিয়ে পাড়ি দিয়েছে দূর অজানায়, আর রেখে গেছে মন ভাঙা কিশোরীর এক সমুদ্র অশ্রুসিক্ত নয়ন। কত যে কেঁদেছে রূপালী, কাঁদতে কাঁদতে যখন চোখের পানি সব শুকিয়ে গেছে তখন আর কাঁদত না। কিন্তু আজ আবার অশ্রুরা হানা দিচ্ছে। ভাঙ্গা মটনটা আবার নতুন করে ভাঙছে। নিজের ঘরে বসে রাগে ফুঁসছে পড়ি। নাওশাদকে সে কিছুতেই বিয়ে করবে না। কবিরের রক্ত তো নাওশাদ, এদের সবার স্বভাব এক। রূপালীর বাচ্চার চিহ্ন দেখে কবির দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিল। পাত্রীও দেখেছিল। সেদিন মালাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল রূপালী। দরজার বাইরে দাঁড়িয়ে সব দেখেছে পড়ি। তারপর থেকে কবিরকে ঘৃণা করে পড়ি। ওর ধারণা পুরুষরা কেবল নারীদের ব্যবহার করতে জানে, ভালোবাসতে জানে না। পরি সিদ্ধান্ত নিয়েছে নাওশাদকে কিছুতেই বিয়ে করবে না। এতে আফতাবের সাথে যুদ্ধ করবে সে। বাকি দু বোনের মতো সে নরম হবে না। তার সাহসও বুদ্ধি দুটোই অনেক। নাওশাদ চৌকি পেতে বসে আছে। জুম্মান ঘাটে নৌকা ডিঙিয়ে অন্দরে যাচ্ছিল। নাওশাদকে ডেকে জুম্মানকে ডাকলো। নাওশাদ হেসে বলল, কোথায় গিয়েছিলে? শাপলা বিলে। পরি আপা আমার উপর রাগ করেছে। শাপলাগুলো দিলে আপা খুশি হইব। শাপলা তোমার আপার পছন্দ? হ্যাঁ, তবে পদ্মফুল অনেক বেশি পছন্দ করে আপা। কিন্তু আমি তো পদ্মফুল পাইলাম না। গ্রামের সব পোলাপান লইয়া গেছে। আর বিকালে কি ফুল ফোটে? আমি কলি আনছি, এখন হাতে দিমু, ফুল ফুটামু, তারপর আপারে দিমু। হাসলো নাওশাদ। জুম্মান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা যাও, সন্ধ্যার পর আমার সাথে দেখা করো, কথা আছে। জুম্মান মাথা নেড়ে অন্দরে ঢুকলো। নাওশাদ চেয়ে রইল জুম্মানে যাওয়ার পানে। এই ছেলেটা খুব শিগগিরই ওর একমাত্র শালাবাবু হতে চলেছে। ভাবতে ভালো লাগছে। খাওয়ার সময় ভদ্র ছেলের মতো চুপ করেছিল সে। ভাবটা এমন ছিল যেন লজ্জা পাচ্ছে। অবশ্য একটু লজ্জা লাগছিল ওর, কিন্তু অভিনয় করছে বেশি। এটুকু না বললে কি চলে? না হলে সে কীভাবে অতিভদ্র প্রমাণ করবে কীভাবে? সবাই তো তোকে ভালো বলছে, কিন্তু পরি, সে কি বলে? পরির মনের কথা তো জানা দরকার। নাওশাদের ভাবনা মাঝে কবির এসে বলে, কিরে এখানে বসে আছিস? আসার সময় দুদণ্ড বিশ্রাম করলি না? নাওশাদ হেসে বলল, তোমার শালিকে বউ করে এনে দাও, তারপর দেখবি দিনরাত শুধু বিশ্রাম। কবির নাওশাদের পিঠে চাপড়াতে বসতে বলল, ভালো কথা বলছিস দেখছি। আচ্ছা ভাই, তুমি কখনো পরীকে দেখো নি? পরি তো ওর কাকার সামনে এসে না, আমার সামনে আসবে কেমনে? তোর কপাল ভালো রে নাওশাদ। এই পরীকে পাওয়ার জন্য কত পুরুষ বুকে পাথর বাঁধে, আর তুই সেই পরীকে ঘরে তুলবি। ভাগ্য ভালো কিনা জানি না, তবে পরীর জন্য যা করতে হয় এই নাওশাদ তাই করবে। আমি পরীরে না দেখেই পছন্দ করছি। তুমি জানো আমি এই বাড়িতে আসতাম শুধু পরীর জন্য, কিন্তু পরিদর্শন পেলাম না। আমার খুব খারাপ লাগে পরি কেন সামনে আসে না। কিন্তু স্বপ্নে আমি দেখি পরিরে, চোখ নাক মুখ স্বপ্নেই আঁকি। ভাই পরিরে কিন্তু আমার চাই।
চিন্তা করিস না, পরি তোর হবে, তোর ভালোবাসা সফল হবে নওশাদ। সৌজন্যমূলক হাসি দিল নওশাদ। পরির জন্য তার আর তর সইছে না। মন চাইছে এক্ষুনি ছুটে অন্দরে যেতে আর পরির সুন্দর বদনখানার মুখোমুখি হতে, কিন্তু এটা করলে বেয়াদবি হয়ে যাবে। তাই মনের অদম্য ইচ্ছা বিসর্জন দিয়ে রইল। জুমান শাপলাগুলো কবিরের সাথে এক প্রকার যুদ্ধ করে তাদের ফুলে রূপান্তরিত করলো। তারপর গুটি গুটি পায়ে পরীর ঘরে গেল। নীল রঙের ফিতা দিয়ে চুল বাঁধছে পরী। জুম্মান আস্তে করে পরীর পিছনে গিয়ে দাঁড়ালে পরী উঠল, এখানে এসেছিস কেন? আপা দেখো, তোমার লগে শাপলা আনছি, আমি বিলে যাইয়া নিজেই তুইলে আনছি, নেও না আপা। পরী ঘুরে জুম্মানের দিকে তাকালো। কাঁদো কাঁদো মুখ করে শাপলা বাড়িয়ে দিয়েছে জুম্মান। পরী আর না করলো না, হাত বাড়িয়ে শাপলাগুলো নিল। সাথে সাথে জুম্মানের মুখে হাসি ফুটে উঠল। সে বলল, তোমার রাগ কমছে আপা? আমি তো ভাবলাম আপা আর হইল কি, কথা কেমন জানি কেন ভালো লাগে না। শোন, তুই ওই জমিদারের ছেলে জুম্মান, তুই এই গ্রামের সবচেয়ে ধনী ছেলে, তোর সব কিছুতে সবার থেকে আলাদা হতে হবে, তাই শুদ্ধ ভাষায় কথা বলবি, মনে থাকবে। জুম্মান মাথা নেড়ে বলো, আমি তো তোমার মতো কথা কইতে পারি না। আমি শেখাবো তোকে। পরি ভেবে নিয়েছে সে জুমানকে নিজের মতো তৈরি করবে, তাই জুমানকে এটা ওটা শেখাতে লাগলো, সাথে কিছু গভীর পরামর্শ করতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে অঘটন ঘটিয়ে ফেলল নওশাদ। না, সে ঘটায়নি, অঘটন নিজেই তাকে ঘটিয়েছে। ঘুম ঘুম চোখে ঘর থেকে বেরোতে ধপাস করে পড়ল গিয়ে গোবর গাদায়। পুরো শরীর মাখামাখি হয়ে গেল গোবরে। বিশ্রী গন্ধ আসছে পুরো শরীর থেকে। নওশাদ নিজেরই বমি পেয়ে গেল তা দেখে। এরকম করে গোবর ফেলে রেখে গেল। উঠে দাঁড়াতে গিয়ে দ্বিতীয়বারের মতো পড়ে গেল। বিরক্ত হয়ে হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সায়ের সবেমাত্র ঘুম থেকে উঠছে নওশাদের অবস্থা থেকে হাসি পেল, চেপে গেল সে। বলে উঠল, কী ব্যাপার হবু জামাই, বিয়ে হতে এখনও ঢের, আর আপনি এখনই গোবর খেলা শুরু করে দিয়েছেন? শায়েরের কটাক্ষ করক বলা কথাগুলো ভালো লাগলো না, তা হজম করে নিল নওশাদ। বলল, আর বলবেন না, কে যেন গোবর রেখে গেছে, আসতেই পড়ে গেলাম। নওশাদ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ শায়েরের চোখ গেল অন্দরের দরজার দিকে। কয়েক জোড়া পা দেখা যাচ্ছে। সন্দেহ মনে হচ্ছে কুসুমকে ডাকতে পাগুলো সরে গেল। কুসুম এলো হাতে পানি ভর্তি বালতি আর ঝাড়ু নিয়ে। কুসুম নওশাদকে দিকে তাকিয়ে বলল, ইস রে, কী অবস্থা, কেমনে হইল? জবাবটা শায়ের এগিয়ে এসে দিল। এখানে গোবর রেখেছে কে? আমি রাখছি। উঠোন লেপতে কইছিল বড় মায়ে, কিন্তু হ্যাঁ না দেখা হাঁটলে আমি কি করুম? কুসুম পানির বালতির সময় নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে কি গন্ধ আসতেছে, খারান এখন গত ধুইয়া দিতেছি। কুসুম বালতির সব পানি ঢেলে দিল নওশাদের মাথায়। প্রচণ্ড রেগে গেল নওশাদ। কুসুমকে ধমক দিয়ে চলে যেতে কলপাড়ের দিকে। কুসুমের কাজ দেখে শায়ের হেসে ফেলল। কুসুম অন্দরে চলে গেল। শায়ের খেয়াল করলো কুসুমের পা জোড়া আরেক জোড়া পায়ের সাথে মিলিত হয়েছে। শায়ের চিন্তা করলো, এটা কি অনাকাঙ্ক্ষিত ঘটনা নাকি কেউ কাঙ্ক্ষিতভাবে ঘটিয়েছে। কুসুম দৌড়ে পরীর কাছে গেল। এতক্ষণ পরী আর জুম্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। পরিকল্পনাটা পুরো পরীর। সে চায় নওশাদ যেন এখান থেকে চলে যায়, তাই আজ থেকে সে নওশাদকে নাকানি চুবাবিনি খাওয়াবে। সেজন্য কুসুম আর জুম্মানকে হাত করেছে। কুসুমের সাথে কথা বলে পরী নিজের ঘরের দিকে পা বাড়ায়। পরিয়া পা, কুসুমের ডাকে ফিরে তাকায় পড়ি। আপনি পায়ে আরেকখান নুপুর কই?